ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে তো প্রায় প্রত্যেক সপ্তাহে সংবাদ শিরোনামে কোচবিহার এবং কোচবিহারের দিনহাটা বিশেষ করে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। দুই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। দুই তৃণমূল কংগ্রেস নেতা তার বাড়ির সামনে বোমাবাজি, একের পর এক বোমা ছোড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সে বিস্ফোরণ পর্যন্ত হচ্ছে। যে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে এই সাংঘাতিক ঘটনা, কিন্তু কে বা কারা এই ঘটালো, কেন বারবার অশান্ত হচ্ছে পরিস্থিতি, আমাদের প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, এভাবে ঘটতে থাকলে তাহলে ভোটের দিন কি হবে, এখন ভেবেই তো ভয় লাগছে। শর্মিষ্ঠা, দেখো, লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের দিনহাটা। দিনহাটাতে প্রথম রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং গতকাল রাতে তৃণমূলের পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় তার বাড়ির সামনে বোমাবাজি হয়। দিনহাটা শহর ব্লক যুব তৃণমূলের সহসভাপতি মনোজ দে তার বাড়ির সামনে বোমাবাজি হয় এবং এই যে তাদের তৃণমূল নেতৃত্ব এই বোমাবাজির ঘটনায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক পাল্টা দাবি করেছেন যে তার বাড়ির সামনে গতকাল রাতে বোমাবাজি করেছে তৃণমূল। ফলে এই যে পাল্টা অভিযোগ ঘরে কিন্তু এখন বাসিন্দাদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এখনো ভোট 1 মাস বাকি রয়েছে। 19 এপ্রিল ইলেকশন রয়েছে, 19 এপ্রিল আর কটা দিন পর, তার আগেই এরকম বারবার অশান্তি। আমি অবশ্যই তোমার কাছে আরো একবার আসবো, তবে আমাদের আরো একটি খবরের দিকে তো নজর রাখতে হবে, কারণ প্রথম যে অশান্তি, সেই প্রথম অশান্তিটার কথা ভুলে গেলে চলবে না। উদয়ন গুহ ভার্সেস একেবারে নিশীথ প্রামাণিক, সেই উদয়নের গাড়িতে হামলার ঘটনায় কিন্তু আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 5 জনের কি পরিচয় এখনো পর্যন্ত ঠিক কি খবর রয়েছে, শুভঙ্কর তোমার কাছে জানতে চাইবো যে এই 5 জনকে গ্রেপ্তার করা হলো, এই যে উদয়নের গাড়িতে আবার হামলা এবং সেই ঘটনা আবারও 5 জনকে গ্রেপ্তার করা, মানে এইটা কারা, মানে এই ঘটনার সঙ্গে যুক্ত কারা? হ্যাঁ, দেখো, গতকাল রাতে কোচবিহারের ঘুঘুমারিতে উদয়ন গুহর গাড়িতে হামলা চালানো হয় এবং উদয়ন গুহর যেটা অভিযোগ, সে সময় ওই এলাকা দিয়ে নিশীথ প্রামাণিকের একটা প্রচার মিছিল যাচ্ছিল। নিশীথ প্রামাণিকের নির্দেশে উদয়ন গুহর গাড়িতে হামলা চালানো হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের ঘুঘুমারিতে। সেই ঘটনায় গতকাল রাত থেকে লাগাতার অভিযান চালিয়ে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 5 জনের মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে একজন বিজেপি সমর্থক, বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। ধৃতদের আজ কোচবিহার আদালতে তোলা হবে, সেই সংক্রান্ত আপডেটও নেব, কিন্তু আরো একবার ওই খবরটার দিকেই নজর রাখবো যেখানে আমরা দেখতে পাচ্ছি দুই তৃণমূল নেতার বাড়ির সামনে রীতিমতো বোমাবাজি করা হচ্ছে, সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখছি। সেই ঘটনাতেও রাজনৈতিক চর্চা স্বাভাবিকভাবেই অব্যাহত, কারণ ভোটের আগে এই ঘটনার দায় কে নেবে, না অভিযোগ পাল্টা অভিযোগ উঠবে, তা আমরা শুনবো। ওটা বিকট আওয়াজে বাড়ি শুদ্ধ কেঁপে ওঠে, অনুমান করতে পারলাম যে বোমা ফাটলো, এরকম এটা অনুমান করতে পারলাম। বেরিয়ে দেখলাম চারদিকে, রাস্তার চারদিকে লোহার তার কাটা, প্রচুর সুতলি। আমার বাড়ি কেটে এই দেখবেন এখানে একটা বড় ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগটা খুলে রাস্তায় ফেলা দিচ্ছে। 100% বিজেপি বলো, তৃণমূলের ফ্ল্যাগ কারা খুলে নিয়ে রাস্তায় ফেলবে। ছেলেপেলেরা বাইক নিয়ে হুড় করে চলে গেল, বোম মেরে। বের হয়ে দেখি আবার 3-4টা বোম মাটিতে পড়ে রয়েছে। অবশ্যই লোকসভা নির্বাচন সামনে, ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ, তৃণমূল যারা কর্মী আছে তারা ভয়ে থাকবে। এগুলো তো টেইলার দেখালো, ওরা বলে গেছে। তাই এরকম টেইলার আমরাও দেখাতে পারি, কিন্তু দেখাই না। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, কারণ গতকালকে রাতে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মীদের বাড়ির ভেতরে বোম মারা হয়েছে, বাইরে মারা হয়েছে এবং আমার নিজের বাড়িতেও, আমার বাড়ির সামনেও বোম মেরে গিয়েছে রাত্রে 1:15 নাগাদ। ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিল, সেগুলো ছেড়ে ফেলা হয়েছে। এইসব নোংরা রাজনীতি তৃণমূলেরই করে। আজ যারা আমরা বাইরে বেরিয়েছি তারা হারে হারে টের পাচ্ছি যে কতটা গরম, মানে কি সাংঘাতিক গরম। এই গরম সবে শুরু হলো, সামনে তো আরো গ্রীষ্মকাল বাকি রয়েছে, এটা তো বসন্তকাল। কিন্তু এই সময় যদি জলের সমস্যা দেখা দেয়, বাঁকুড়ার রামহরিপুর যেখানে জলের দাবিতে বিক্ষোভ চলছে, স্বাভাবিকভাবে জল প্রয়োজনীয় জিনিস, তার উপর গরমকাল, দরকার তো অবশ্যই, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে কারণ এখানে রামহরিপুরে অনিয়মিত জল, মূলত পিএইচইর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এই ধরনের ঘটনা কেন ঘটছে বাঁকুড়ায়, কেন রোজ জল পাচ্ছে না, কেন সমস্যা হচ্ছে প্রিয়ব্রত?
দেখো, এই মার্চ মাস এবং এপ্রিল মাসে চাষ শুরু হয়েছে এবং সেখানেই কিন্তু জলের আকাল শুরু হয়ে গেছে। যেসব জলাশয়গুলো রয়েছে সেগুলো শুকিয়ে গেছে এবং স্থানীয় মানুষজন বারবার ধরে পিএইচির উপরে যে অভিযোগ করছেন, পিএইচির পক্ষ থেকে জলের জন্য বারবার ধরে বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, কিন্তু তারপরেও পিএইচির জলের যে সংস্থান সেই সংস্থান না দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এবং স্থানীয় যে পঞ্চায়েত তারা যখন ঘটনাস্থলে গেছে তারপরে কিন্তু বারবার ধরে মানুষজন বলেছেন, মানুষজনকে বোঝানো হয়েছে ঠিকই, কিন্তু স্থানীয় মানুষজন তারা যে অবরোধ করছেন সেই অবরোধের পিছনে কিন্তু জলের যে আকাল সেই আকাল কিন্তু একমাত্র দায়ী। এবং এই পিএইচি কর্তৃপক্ষের দিকে আজকে শুধুমাত্র নয়, বেশ কিছু জায়গায় কিন্তু পিএইচির পক্ষ থেকে এই জল না দেওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং এই সমস্যা কিন্তু স্থানীয় প্রশাসনকেও ভুগতে হচ্ছে। এবং সেই কারণেই মানুষজনকে আশ্বাস দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানুষজন জল পাচ্ছে না। এর মধ্যে যদি এই জলের আকাল শুরু হয় আগামী দিন সেক্ষেত্রে প্রশ্ন এটাই আসবে যে বসন্তকালের গরম, এরপর গ্রীষ্মকাল, বাঁকুড়ার মতন জায়গায় সেখানে কিন্তু একটা জলের সমস্যা, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলো আমরা দেখি, কিন্তু তাহলে পরিস্থিতি স্বাভাবিক কবে হবে? এইভাবে তো চলতে পারে না। একেবারেই তুমি যেমনটা বলছো যে পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, জলের জন্য একটা সময় কিন্তু মানুষজন বাঁকুড়ায় ভোট দিতেন, সেই জলের কারণেই ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষজন দাবি করেন যে জল কখন ঠিকঠাক করে পাওয়া যাবে, সেই জলেই কিন্তু মানুষজন পাচ্ছে না এবং সেই দাবি তুলেই কিন্তু তারা বিক্ষোভ সামিল হচ্ছেন, অবরোধ করছেন। আর এই জন্যই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন তারা যাচ্ছেন ঘটনাস্থলে, যে অবশ্য প্রশমিত করার চেষ্টা করছেন, কিন্তু পিএইচির এই গাফিলাতি তারা কিন্তু। তুমি আমাদের সঙ্গে থাকো, যাদের সমস্যা তাদের অভিযোগটা একেবারে তাদের মুখ থেকেই শুনো। আমাদের চোরাড়ি গ্রামে আজ 1-1.5 বছর ধরে কোনো জলের সুবিধা হচ্ছে না, জল আমরা পাচ্ছি না। আজ 1.5 বছর 4-5টা গ্রাম আছে, যেমন সাকড়া, বিরজা, সুয়ারা, আমাদের চোরাডি, এইসব এই 4-5টা গ্রাম, রামপুর, মানমুড়া। আজকে আপনার দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যাতে ভুগছি। এই জল সমস্যা ভোগা আমরা এখানে আগেও আমরা পথ অবরোধ করেছি, কিন্তু কোথা দিয়েও কথা রাখেনি ওদের আধিকারিকরা বা কন্ট্রাক্টর। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে এখানে লোকাল ছেলেরা আছে, এই লোকাল ছেলেকে লোকাল স্টাফ যারা আছে তার দিকে ট্রান্সফার না করলে আজ এই অবরোধ আমরা তুলব না। এবার উপপ্রধানের বক্তব্য শুনি। যে এখানে যে স্টাফ আছে, স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় না, সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি। ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি, পিএইচ অফিসে, কিন্তু ওনাদের লিভার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন, কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতে এসে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি। কিন্তু সেটাও কোনো প্রবলেম না, যেটা স্থানীয় যে অভিযোগ জমা পড়ে, কিন্তু যেহেতু স্থানীয় আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে, আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচি ডিপার্টমেন্ট ফোন করেছি, মাননীয় বিডিওকে ফোন করেছি, আমাদের আইসি সাহেব প্রতিনিধি মানসবাবু আছেন, মানসবাবুর সঙ্গে কথাবার্তা বলছি, একটা অপরাধ তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না, কেউ বলছে একটু জল পড়ে, ওনার এজেন্সি বলছে জল পড়ে আর এনারা বলছেন জল পড়ে না, কিন্তু নিঃসঙ্গ জল পড়ে মহিলা রাস্তায় আসতো না। তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি। এই জায়গা থেকে প্রিয়ব্রত, আমার একটা প্রশ্ন, মানে আমি উপপ্রধানের বক্তব্যটা ঠিক বুঝতে পারলাম না। এলাকায় জলের সমস্যা রয়েছে তাই এলাকার মানুষকে প্রথমে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন, এরপর কি হয়েছে তো তা এলাকার মানুষ জানে না, তাহলে তারা দ্বিতীয়বার অভিযোগ কেন করবেন? কারণ তাদের তো প্রথমবারের অভিযোগেই সমস্যার সমাধান হয়নি। তো পঞ্চায়েত বা উপপ্রধান বা পঞ্চায়েত প্রধান তাদের তো একটা দায়িত্ব রয়েছে বিষয়টা ট্র্যাকে রাখা, যে সমস্যার কি সমাধান হলো না পুরোটা দায়সারা। একেবারে দায়সারা তো ব্যাপার রয়েছে, কিন্তু যেটা পঞ্চায়েতের উপপ্রধান বলছেন যে প্রথমবার এই অভিযোগ শুনলেন, তার আগে কিন্তু এমন অভিযোগ আসেনি। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে গ্রামবাসীরা দাবি করছেন, প্রশ্ন তুলছেন যে জলের ব্যাপারে তারা বারবার ধরে জানানো হয়েছে, এদিকে পঞ্চায়েতের উপপ্রধান বলছেন যে এই প্রথমবার এমন অভিযোগ এসছে কিন্তু তারপরে তিনি ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে এই যে দায়সারা ব্যাপারটা থাকছে, এইটা কেন থাকবে সেটা কিন্তু একটা কোশ্চেন কিন্তু উঠছেই। এবং সেখানেই প্রশ্ন যে জল কখন মানুষ পাবে, এই গরমে স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে আগামী মৌসুম যেগুলো প্রচুর গরম পড়তে পারে, বাঁকুড়া পুরুলিয়া তুমি জানো প্রচন্ড গরম পড়ে, সেক্ষেত্রে মানুষের মুখে জল দিতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই তুমি নজর রাখো। এবং সেই আশ্বাস তো অন্তত পাওয়া গিয়েছে যে খুব তাড়াতাড়ি হয়তো এই সমস্যার সমাধান হবে। মুর্শিদাবাদের দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা ছড়ালো। মুর্শিদাবাদে ভগবান গলায় স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা। স্বাভাবিকভাবে এলাকার মানুষের প্রতিবাদ বিক্ষোভ দেখান, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, কিন্তু তারা পথ অবরোধ কেন করলেন? নিশ্চয় তাদের দীর্ঘদিনে কোনো একটা অভিযোগ রয়েছে। আমাদের প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব।
দেখো, পঞ্চম শ্রেণীর দুই ছাত্র, তারা আবার দুইজনের মামাতো ভাই দুইজনে মিলে স্কুলে যাচ্ছিল সাইকেল করে। সেই সময় পেছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি এসে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে এক শিশু মৃত্যু হয় এবং অন্যজন তোমার গুরুতর আহত হয়ে তোমার ভগবানগোলা আর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং গ্রামবাসীদের অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ যে প্রচন্ড দ্রুত গতিতে প্রণবের কানেকশন কেটে গেছে। ধন্যবাদ প্রণব। আমার ভাগিনার বেটার সাথে সাইকেলে মানা কোনকে যাইস না, একলাই যাতে আমি থুই আছি তাও গেল না, সাইকেলই আলো। আমার ছাত্র স্কুলের ছাত্র স্কুলে ছিল, এদিকে স্কুল মারা গেল। আমি তো আমার ভাগিনারও ছেলে আছে, আমারও আছে, কুন্ডা মারা গেল। মমিন 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 ওরে আল্লাহ রে, আমি কি করব রে। দুটো বাচ্চা স্কুল যাচ্ছিল, দীঘা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে রোডের ধারে সাইডে বাচ্চাটাকে লরিতে ধাক্কা মেরে একজনের মাথার উপর দিয়ে চলে যায় আর একজনের পায়ের উপর দিয়ে চলে যায়। একজনের স্পটে ডেট হয়ে যায়, একজনকে হাসপাতাল নিয়ে গেছে। এই সিমেন্টের গাড়ি ছিল, পুলিশ প্রশাসনে আসলো, এসে পুলিশ প্রশাসন এসে সিমেন্টের গাড়িটাকে নিয়ে চলে গেল। এখানে কোনো কিছুই হলো না। আমরা চাইছি এটার সংশোধন হোক, এর গ্যাসারত হোক, ফাইসালা হোক। যতক্ষণ ফাইসালা না হবে ততক্ষণ অবরোধ চলবে। এদিকে সোনারপুরে আবার অদ্ভুত অভিযোগ, যে কারণে কিন্তু জমি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে কৃষকদের জমির নথি জাল করে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। কি বলছেন শুনবো। কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে। সেই জন্য আমি চাচ্ছি আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আপনি কি জমি বিক্রি করেছিলেন? না, বিক্রি করিনি। তাহলে বিক্রি হলো কিভাবে? হ্যাঁ, জাল করে বিক্রি করেছে, বেনামি করে আমার নামে দালাল বিক্রি করেছে। আমার জমি আমার ফেরত চাই। আমরা আগামী দিনে এই যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন আরো অনেক দীর্ঘায়িত করব। আমাদের জমি, আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে, আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। আমাদের জমি ফেরত চাই, জমি চলে যায় শাস্তি চাই। আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এটা কিভাবে সম্ভব? মানে জমির নথি জাল করে বিক্রি করে দিচ্ছে, এটা কে বা কারা করছে? আর এই ঘটনায় তো মানে বড় বড় মাথা থাকার কথা, যদি জমির নথি এভাবেই জাল করে দেওয়া হয়। একদম এইখানেই কৃষকরা প্রশ্ন তুলছেন যে যখন জমি বিক্রি হলো তারা জানেন না, তাদের পরিবারের কারোর সই ছাড়াই, তারা পরিবারের কোনো সদস্য ছাড়াই এক দুটো জমি নয়, এখানে দুটো মৌজার প্রায় 400 কৃষকের জমি এইভাবে বিক্রি হয়ে গেছে। সমস্তটাই সেখানে যে তথ্য সেখানে দাখিল করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে যারা মৃত তাদেরকেই জীবিত করে সে তাদের ভুয়ো প্যান কার্ড, ভুয়ো নথি জমা করে সেখানে তাদের অন্যের ছবি দিয়ে, সেই ছবি দিয়ে দেওয়ার পরে দলিল হয়ে গেছে। তাদের প্রশ্ন, তারা অভিযোগ করেছিলেন 3 জন গ্রেপ্তার হয়েছিল, তারপরে 3 জন জামিন হয়ে গেল। তাহলে তারা জমি ফেরত পাবেন কি করে, তার সদুত্তর কে দেবে? এই কারণেই তাদের এই জমি বাঁচাও কমিটি তারা তৈরি করেছে। সেখান থেকে বিক্ষোভ এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছেন সরকার তাদের পাশে থাকুক, সরকার দুয়ারে সমস্ত পরিষেবা পৌঁছে দিচ্ছে। সরকার উদ্যোগ নিয়ে তাদের জমি তারা বিক্রি করেননি, তাহলে যে জমি সেই জমি তাদেরকে ফেরত দিক, না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। একদম ধন্যবাদ। হ্যাঁ বলেন। ধরে নিয়ে গেছিল, পাড়া যারা দুজন করেছিল ওদেরকে ধরে নিয়ে গেছিল,